এসএসসি ও সমমান পরীক্ষায় ৬২% শিক্ষার্থী পাস, কমেছে জিপিএ-5। রিয়াদে আগুনে পুড়ল ১৬ বাংলাদেশের স্বপ্নযাত্রা, গ্রামের বাড়িতে শোকের মাতম। জামালপুরের সড়ক দুর্ঘটনায় সিভিল জজ সামিউল হক নিহত। এবং নদী খননেও দূর হয়নি ভবদহের জলাবদ্ধতা, তলিয়ে গেছে ঘরবাড়ি, কৃষিজমি। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিন্টেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার ৬২.25%। গত বছর ছিল ৬৮.45%। এবছর জিপিএ-5 পেয়েছেন ১,১৬,৬৭৬ শিক্ষার্থী। ৩১২টি প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি। সোমবার সকালে সচিবালয় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। ব্রিফিংয়ে জানানো হয়, এবছর উচ্চ মাধ্যমিকে ভর্তি কার্যক্রম জিপিএ এর ভিত্তিতে চলবে। ভর্তি কার্যক্রম শেষ হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। এবছর সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার ৩.৯৯% কমে পাশের হার ৬৪.০৫%। গত বছরের তুলনায় জিপিএ-5 ১৯,০০৯ জন কমেছে। এবার জিপিএ-5 পেয়েছে ১,০৬,০০৯ জন। এবছর সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ১,৭,৯৬২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১১,৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-5 পেয়েছে। মোট প্রতিষ্ঠান বেড়েছে ৩০৩টি, মোট কেন্দ্র বেড়েছে ২০১টি। এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৫৭টি প্রতিষ্ঠান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২২৬টি প্রতিষ্ঠান এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২৯টি প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ সকালে সারা দেশের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। এবছরের ফলাফল কমেছে গড় পাশের হার ও জিপিএ-5। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ-5 প্রাপ্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার পাশের হার ৫৯.৪৮%, যেখানে গত বছর ছিল ৭২.৭০%। জিপিএ-5 পেয়েছে ৯,৩৯৮ জন, গত বছরে পেয়েছিল ১১,৮৪৩ জন। সিলেট বোর্ডে পাশের হার কমেছে, এবার ৫৮.৩৩%। গত বছর এ বোর্ডে পাশের হার ছিল ৬৮.৫৭%। তবে বেড়েছে জিপিএ-5 শিক্ষার্থীর সংখ্যা। পাশের হার এগিয়ে সিলেট জেলা, তবে পিছিয়ে সুনামগঞ্জ। পরীক্ষার ফলাফল ঘোষণা করছি। কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬৫.৪২% শিক্ষার্থী পাশ করেছেন। গতবার এই পাশের হার ছিল ৬৩.৬%। সে হিসেবে এই বোর্ডে পাশের হার বেড়েছে। ২৪টি প্রতিষ্ঠানে শতভাগ পাশ করলেও শূন্য পাশের কোনো প্রতিষ্ঠান নেই। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেছেন, গণিত ও ইংরেজিতে ফলাফল আরও ভালো হলে পাশের হার বাড়ত। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৫৭.৩৯% পরীক্ষার্থী পাশ করেছে। গত বছর পাশের হার ছিল ৫৮.২২%। সে হিসেবে এ বোর্ডে পাশের হার কমেছে। ১০টি প্রতিষ্ঠানে শতভাগ পাশ করলেও ৪টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেনি। বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৬০.৩৫%। জিপিএ-5 পেয়েছে ২,৭৭৮ শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাশের হার ৩.৯৭% বাড়লেও জিপিএ-5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। রাজশাহী ও দিনাজপুর শিক্ষা বোর্ডে বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে। রাজশাহী বোর্ডে পাশের হার কমে দাঁড়িয়েছে ৬৩.৬৭%। অন্যদিকে দিনাজপুর বোর্ডে পাশের হার নেমেছে ৫৮.০৫%। এই দুই বোর্ডেই গত বছরের তুলনায় পাশের হার ও জিপিএ-5 প্রাপ্তিতে অবনতি ঘটেছে। যশোর বোর্ডে পাশের হার ৬৬.২৭%। জিপিএ-5 পেয়েছে ১১,৪৭৮ জন।
শূন্য পাশের বিদ্যালয় বেড়ে হয়েছে 11টি, যা গত বছর ছিল 2টি। পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির ক্ষেত্রে এবারও ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন। সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির এই চর্চা বাংলাদেশের ইতিবাচক দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে বরিশালের গৌরনদীর ক্যাথলিক চার্চে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। তাই নাগরিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি শুধু সুখ শান্তির বিষয় নয়, এটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গেও সরাসরি সম্পর্কিত। অর্থনীতি শক্তিশালী করতে না পারলে নাগরিক জীবনও শক্তিশালী করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে বন্ধুপ্রতিম যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব আরোপ করেন তিনি। বিভিন্ন ধর্মের মানুষের একটা দীর্ঘদিনের আবাস এলাকা হিসাবে আমরা এলাকায় একই সঙ্গে বাস করছি এবং আমাদের মধ্যে একটা সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি আমরা দীর্ঘদিন থেকে চর্চা করছি এবং বহন করছি, যা আজকের এই অনুষ্ঠানে নতুন করে প্রতিফলিত হয়েছে আপনার সামনে। এবারে মর্মান্তিক অগ্নিকাণ্ডের খবর। সংসারে সচ্ছলতা আনতে পরিবারের মুখে হাসি ফোটাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তারা। পরিবারের ভবিষ্যৎ বদলে দেওয়ার প্রত্যাশায় দিনের পর দিন শ্রম দিয়ে যাচ্ছিলেন তারা। কিন্তু রিয়াদের আগুনেই থেমে গেল 16 বাংলাদেশির স্বপ্নযাত্রা। এদের মধ্যে 13 জন নওগাঁর, 2 জন নাটোর ও 1 জন রাজশাহীর। প্রিয় মানুষকে হারিয়ে এখন শোক আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে নিহতদের পরিবার। এদিকে নিহতদের পরিচয় শনাক্ত করার পর পরিবারের সম্মতি অনুসারে মরদেহ দেশে আনার প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় রোববার একটি সোফা তৈরির কারখানায় মুহূর্তেই ভয়াবহ রূপ নেয় আগুন। কারখানাটিতে কর্মরত ছিলেন 17 বাংলাদেশি। আগুনে দগ্ধ হয়ে এবং ধোঁয়ায় শ্বাসরোধে মৃত্যু হয়েছে 16 বাংলাদেশির। স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহযোগিতায় রাত 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত 11টার দিকে উদ্ধার করা মরদেহগুলো নেওয়া হয় হাসপাতালের মর্গে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলের সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বজন হারিয়ে এখন শোক আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে তাদের বাড়ি। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্বজনরা। মা, তুমি কি করেছেন, কি খাচ্ছেন, কি রান্না করেছেন? দেখলে বাবা আমার সওয়াল দুটা দেখে মা শেষবারের মতো প্রিয়জনের মুখ দেখতে চান স্বজনরা। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দাবি তাদের। আমার বাবা বিয়ে করবে রে, কোন বিয়ে হয়ে গেল রে। সংসার বলতে জমি কিছু নাই, নিরয়, তাই সরকারের কাছে আপত্তি থাকলো লাশ দ্রুত আনার জন্য। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরের এ পর্যায়ে বিরতি নিচ্ছে, এরপর আরও থাকছে। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের জন্মবার্ষিকীতে নড়াইলে নানা আয়োজন। ঠাকুরগাঁয়ে দিন দিন বাড়ছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা, জনমনে আতঙ্ক। বিরতির পর আবারও স্বাগত। জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় সিভিল জজ AKM সামিউল হক নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 27 বছর 7 মাস। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ ঘটনায় প্রাইভেট কারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন। আজ ভোর 4টায় জামালপুর ময়মনসিংহ সড়কের লাহিড়িকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। AKM সামিউল হক 17তম BJS পরীক্ষার মাধ্যমে 2025 সালের ডিসেম্বর মাসে বিচার বিভাগে যোগদান করেন এবং জামালপুর জেলা আদালতে সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নিজ জেলা নেত্রকোনা।
তিনি প্রাইভেট কারে করে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুর ফিরছিলেন। পুলিশ জানায়, রড বোঝাই একটি ট্রাকের চাকা ফুটো হয়ে গেলে চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। এই সময় পেছন থেকে প্রাইভেট কারটি ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সামিউল হক নিহত হন। গুরুতর আহত হন চালক ইদ্রিস আলী। দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা ও গোপালগঞ্জের রুটে সরাসরি ট্রেন চালু হচ্ছে আজ, এতে উচ্ছ্বসিত গোপালগঞ্জবাসী। বিস্তারিত জানতে গোপালগঞ্জ রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস, দীর্ঘ প্রতীক্ষার পর রেল চালু হচ্ছে, কখন নাগাদ এটি আসলে আজ চলাচল শুরু করবে এবং গোপালগঞ্জবাসীর যে তারা উচ্ছ্বসিত সেটি জানতে চাই। টুম্পা, আমরা যতদূর জানতে পেরেছি আজ বিকাল 3:15 কমলাপুর রেল স্টেশন থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে এসেছে, কিন্তু গোপালগঞ্জের যে ঢাকার সাথে যে ট্রেনটি সেই ট্রেনটি ছেড়ে এসেছে। গোপালগঞ্জবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজকে আমরা জানতে পেরেছি, এবং এটি আসলে আজকের দিনে গোপালগঞ্জের মানুষের এখানে অনেকেই উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জ রেল স্টেশনে, আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ রেল স্টেশনে। দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু আসছে, আইনশৃঙ্খলা বাহিনী সহ স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু আসেন, এবং তারা কিন্তু এই ইতিহাসের এক প্রকার বলা চলে যে একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন অনেকেই। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে 2018 সালে গোপালগঞ্জের রেল যোগাযোগ বা রেল লাইন চালু হয়, কিন্তু ঢাকার সাথে গোপালগঞ্জের কোনো রেল চলতো না। 2018 সালে গোপালগঞ্জের রেল চালুর সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রেন চলাচল করতো, কিন্তু ঢাকার সাথে কোনো যোগাযোগ ছিল না। সেই ঢাকার সাথে কিন্তু আজকে যোগাযোগ হতে যাচ্ছে, এবং শুধু গোপালগঞ্জই নয়, আশেপাশে কয়েকটি জেলার মানুষও কিন্তু এই রেল স্টেশনে আসছেন, এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু খুবই উচ্ছ্বাসিত এবং তারা খুব আনন্দ প্রকাশ করছেন। তো সব কিছু মিলিয়ে আসলে যদি বলি যে গোপালগঞ্জবাসী তথা আশেপাশে কয়েকটি জেলার মানুষের কিন্তু সেই দীর্ঘদিনের অবসান ঘটতে যাচ্ছে, সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজকেই এই রেলের মধ্যে দিয়ে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জের ট্রেন চলাচলের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। সজীব বিশ্বাস জানাচ্ছিলেন গোপালগঞ্জ থেকে। মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামে মাইন সদৃশ্য একাধিক বস্তু উদ্ধারে কার্যক্রম চালাচ্ছে যশোর সেনানিবাসের মাইন ও বোমা ডিসপোজাল ইউনিট। এরই মধ্যে 15টি বাক্স উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে বেদবাড়িয়া গ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কানন, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ টুম্পা। যেমনটি বলছিলেন, আজ বিকেল 3টা থেকে কিন্তু সেনাবাহিনীর একটি চৌকস দল এখানে এসেছে এবং তারা উদ্ধার কার্যক্রম শুরু করেছে। এখন পর্যন্ত মোট 17টি এন্টি ট্যাঙ্ক মাইন এবং 73টি পার্সোনাল মাইন উদ্ধার করেছে বলে জানিয়েছে গাংনী থানার তদন্ত অফিসার শিমুল কুমার দাস। তবে এই উদ্ধার অভিযানটা শুরু হয়েছে মূলত বিকেল 3টা থেকে, এবং এটা সেনাবাহিনীর যে টিমটি উদ্ধার কার্যক্রম চালাচ্ছে সেটা শেষ করলো বিকেল 4টা পর্যন্ত। যশোর সেনানিবাসের মেজর তারিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল এই উদ্ধার কার্যক্রমটি শুরু করে, এবং তারা বিভিন্ন পুরো এরিয়াটা কর্ডন করে রেখে কিন্তু এই খোঁড়াখুড়ি করে এই কার্যক্রম শুরু করে, এবং শেষ যে ট্যাঙ্ক গুলো মাইন গুলো উদ্ধার করেছে সবগুলো কিন্তু উদ্ধার করে নিয়ে গেছে, এবং এটা এখনই জীবিত আছে নাকি এটা নিষ্ক্রিয় হয়ে রয়েছে এটা এখন পর্যন্ত জানাতে পারেনি। তবে তারা জানিয়েছেন যে এই এটা পরীক্ষা নিরীক্ষার পরে বিস্তারিত বলা যাবে। তো মেহেরপুরের যে ট্যাঙ্ক এবং মাইন উদ্ধারের যে ঘটনাটা ছিল এটা এই এলাকার মানুষজনকে অত্যন্ত আতঙ্কিত করে তুলেছে, এবং সর্বশেষ উদ্ধার অভিযান শেষ হলে এ পর্যন্ত ছিল আমার কাছে মাইন উদ্ধার নিয়ে সর্বশেষ। টুম্পা, আপনাকে ধন্যবাদ। মেহেরপুর প্রতিনিধি যুক্ত হয়েছিলেন জুলফিকার আলী কানন, জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি।
কোনো দুর্ঘটনা ঘটলেই নীলফামারীর সড়ক বা মহাসড়কে তৈরি করা হয় গতিরোধক। অপরিকল্পিত গতিরোধকগুলোই যেন এক একটি মরণ ফাঁদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নীলফামারীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রহমান। মামুন, জানাচ্ছিলাম যে অপরিকল্পিত যে গতিরোধকগুলো তৈরি করা হয়েছে সেটি এক একটি মরণ ফাঁদ হিসেবে এখন চিহ্নিত হয়েছে। এ বিষয়ে আসলে সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ টুম্পা। আসলে আপনি জানেন যে আসলে যে মহাসড়কগুলো আছে সেগুলোতে কিন্তু গতিরোধক দেওয়ার একেবারেই নিয়ম নেই, তবে সেক্ষেত্রে স্কুল, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ মোড় যদি হয় সেক্ষেত্রে সেটি বিবেচনায় নিয়ে অনুমতি সাপেক্ষে করা যেতে পারে। তবে নীলফামারীতে আমরা যে ট্রেন্ড দেখছি সেটি হচ্ছে যে এখানে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটলেই কিন্তু স্থানীয় যে যারা জনগণ আছেন বা যারা ক্ষতিগ্রস্ত পরিবারে আছে তারা কিন্তু অনেকটা জোরপূর্বক রাস্তা অবরোধ করে সেখানে কিন্তু গতিরোধক নির্মাণ করাতে বাধ্য করছে সংশ্লিষ্টদের। আসলে এই বিষয়ে সড়ক বিভাগের যে নির্বাহী প্রকৌশলী আছে তার সাথে আমার কথা হয়েছে। উনি যেমনটি বলেছেন যে আসলে এই যে আমাদের নীলফামারী সৈয়দপুর থেকে যে নীলফামারী 15 কিলোমিটার রাস্তা আছে এটি কিন্তু একটু জেলা মহাসড়ক এবং নিয়ম অনুযায়ী জেলা মহাসড়কে কোনো ধরনের গতিরোধক দেওয়ার নিয়ম নেই। তবে এই 15 কিলোমিটারের মধ্যে 8টি গতিরোধক দেওয়া হয়েছে। আমরা এখন আছি এটি সদর উপজেলার নীলফামারী সৈয়দপুর রোড, সেখানে শেখ মসজিদ মোড়। এটি আসলে আপনাকে যদি একটু দেখাই যে আসলে এখানে 2টি গতিরোধক দেওয়া হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ তেমন কিছুই নেই, হাসপাতাল নেই, কোনো স্কুল নেই বা গুরুত্বপূর্ণ কোনো মোড়ই নেই। আসলে এই রোডটির সব দিকে এই অবস্থায়, এছাড়াও যে ছোটোখাটো সড়কগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো গতিরোধক দেওয়া আছে, যার ফলে হচ্ছে কি প্রতিনিয়ত আসলে দুর্ঘটনা ঘটছে, যানবাহনের ক্ষতি হচ্ছে। আমরা চালকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বিরক্ত হচ্ছে এবং গাড়ির চেসিস এই স্পিড ব্রেকারে লেগে কিন্তু ক্ষতি হচ্ছে আর কি। তো নীলফামারীর এই স্পিড ব্রেকারের পরিস্থিতি নিয়ে ছিল আমার কাছে। টুম্পা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী মামুন রহমান যুক্ত হয়েছিলেন নীলফামারী থেকে। যাচ্ছি পরের খবরে। যশোরের ভবদহ অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নদী খননের কাজ চললেও স্বস্তি মিলছে না। বর্ষার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমি। স্থানীয়দের অভিযোগ, স্লুইস গেটের কপাট বন্ধ থাকায় বন্ধ পানি নিষ্কাশনের পথ, ফলে কমছে না জনভোগান্তি। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের কান্নার নাম ভবদহ। ভবদহের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে 140 কোটি টাকা ব্যয়ে প্রায় 81.5 কিলোমিটার নদী খনন প্রকল্পের কাজ চলছে। প্রায় 62% কাজ শেষ। তবে ভুক্তভোগী এলাকাবাসী বলছেন, নদী খননের সময় আর বাঁধ দেয়ায় খুলনার ডুমুরিয়ার খর্নিয়া থেকে মধুখালী স্লুইস গেট পর্যন্ত এলাকায় 15 থেকে 20 ফুট পলি জমেছে। ফলে নতুন করে প্লাবিত হয়েছে 3টি উপজেলার প্রায় 150টি গ্রাম। টাইডাল রিভার ম্যানেজমেন্ট চালুর দাবি তাদের। একটা বিলকে যদি সরকার জোয়ারাটার সৃষ্টি করতে টিআরএম টাইটেল রিভার ম্যানেজমেন্ট চালু করে তাহলে এই প্রকল্পের সফল হবে বলে আশা করি। গত বছর লুইস গেটের 8টি কপাট খোলা থাকায় জলাবদ্ধতা অনেকটাই কমেছিল। এবার অধিকাংশ সময় গেট বন্ধ থাকায় ফিরে এসেছে সেই পুরনো চিত্র। টানা বৃষ্টি ও উজানের পানিতে আবারও তলিয়ে গেছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ফসলি জমি এবং মাছের ঘের। পানিবন্দী হাজার হাজার মানুষ। এই ঘর ধরে পানি উঠিয়ে গেছে, আমাদের ওইখানে বাস করার মতো কোনো পরিবেশ নেই। যে বাপ আমাদের আসলে বসবাস করা যায় না, কিন্তু তাও যাবো মানে আমরা বিশাল করুণসীন, আমাকে মতন করুণসীন কারণে। স্থানীয়দের অভিযোগ অস্বীকার করছে পানি উন্নয়ন বোর্ড। বলছে, নদী খননের কারণে এবছরের জলাবদ্ধতা। সেনাবাহিনী এবং আমরা সম্মিলিতভাবে যেখানে ড্রেজিং পয়েন্টের ওখানে সম্মিলিতভাবে ভিজিট করি এবং ভিজিট করে ওখানে ড্রেজিং কাজের গতি ত্বরান্বিত করার পরে ইতিমধ্যে ভবদহ এলাকা থেকে পানি নিষ্কাশন ত্বরান্বিত হয়েছে। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার বিস্তীর্ণ এলাকা নিয়ে ভবদহ অঞ্চল। প্রায় 3 দশক ধরে জলাবদ্ধতার অভিশাপ বয়ে বেড়াচ্ছেন এ অঞ্চলের মানুষ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নড়াইলে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 103তম জন্মবার্ষিকী। সকালে শহরের মাসিম দিয়ায় শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মাহফিল, কুরআনখানি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসন এবং SM সুলতান সংগ্রহশালা ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসন, SM সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। জামালপুরের দেওয়ানগঞ্জে গৃহবধূকে ধর্ষণের দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারি গ্রামের আশকর আলী ও জাহিদুল ইসলাম। মামলার বিবরণী থেকে জানা যায়, 2022 সালের 31 মার্চ রাতে নিমাইমারি এলাকায় ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করে আসামিরা। পরে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে মামলা করেন। মামলা তদন্ত করে PBI আদালতে অভিযোগপত্র দেয়। পরে ম্যাজিস্ট্রেট, চিকিৎসক সহ 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত 2 আসামি আশকর ও জাহিদুলের মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জরিমানার অর্থ ভুক্তভোগী পরিবার ক্ষতিপূরণ হিসেবে পাবেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সেন্টাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার। SSC সমমান পরীক্ষায় 62% শিক্ষার্থী পাশ, কমেছে GPA 5। রিয়াদে আগুনে পুড়ল 16 বাংলাদেশের স্বপ্নযাত্রা, গ্রামের বাড়িতে শোকের মাতম। জামালপুরে সড়ক দুর্ঘটনায় সিভিল জজ সামিউল হক নিহত। নদী খননেও দূর হয়নি ভবদহের জলাবদ্ধতা, তলিয়ে গেছে ঘরবাড়ি, কৃষি জমি। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের জন্মবার্ষিকীতে নড়াইলে নানা আয়োজন। ঠাকুরগাঁয়ে দিন দিন বাড়ছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা, জনমনে আতঙ্ক। এই ছিল দেশের খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।